আসসালামু আলাইকুম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি এবি নিউজ দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সুমাইয়া মৃধা। পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে দেশের বৃহত্তম ধর্মীয় শোভাযাত্রা ৫৪তম জশ্নে জুলুস শনিবার ৬ সেপ্টেম্বর চট্টগ্রামে শুরু হয়েছে। ভোর থেকে নগরের বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা মুরাদপুর জামিয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা প্রাঙ্গণে সমবেত হন। সকাল ৯টায় আলমগীর খানকাহ থেকে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয় শোভাযাত্রার, যেখানে হাজার হাজার মানুষ ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা দুরুদ পাঠে অংশ নেন। লাখো মানুষের উপস্থিতিতে আয়োজিত এ জুলুসের নেতৃত্ব দিচ্ছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। আঞ্জুমান এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের উদ্যোগে এবং গাউসিয়া কমিটি বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এই শোভাযাত্রায় শরীয়ত সম্মত পরিবেশ বজায় রাখতে ড্রাম সেট বাজানো, নারীর অংশগ্রহণ এবং খাবার নিক্ষেপ নিষিদ্ধ করা হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভাগমনের ১৫০০ বছর পূর্তি এবং ট্রাস্টের শতবর্ষ পূর্তি একসঙ্গে উদযাপিত হচ্ছে। ১৯৭৪ সালে ১২ রবিউল আওয়াল থেকে চট্টগ্রামে প্রথম জশ্নে জুলুসের সূচনা হয়, যা এখন শহরের ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। শোভাযাত্রা উপলক্ষে চট্টগ্রাম নগরী সেজেছে বর্ণিল সাজে। বিভিন্ন মোড়ে তোরণ, ব্যানার, ফেস্টুন ও পতাকা স্থাপন করা হয়েছে। সড়কের দুপাশে বসেছে খাবার ও অন্যান্য সামগ্রীর অস্থায়ী দোকান। স্বেচ্ছাসেবীরা বিতরণ করছেন শরবত। বাংলাদেশে নিযুক্ত নতুন পাকিস্তানি হাইকমিশনার ইমরান হায়দার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। শনিবার ৬ সেপ্টেম্বর সকাল ১০:৩০টায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে দুই দেশের আন্তঃরাষ্ট্রীয় সম্পর্ক জোরদার এবং পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বৈঠকে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও চেয়ারপারসন ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপারসনের পররাষ্ট্রনীতি বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য শামা ওবায়েদ উপস্থিত ছিলেন। দলীয় সূত্র জানায়, বৈঠকে আঞ্চলিক রাজনৈতিক পরিস্থিতি, বাংলাদেশ পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্ক এবং বৈশ্বিক কূটনৈতিক প্রেক্ষাপট সম্পর্কিত বিষয়গুলো আলোচনায় আসতে পারে। গাজা সিটির একটি উঁচু ভবনে হামলার ঘটনা নিশ্চিত করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তাদের দাবি, ভবনটিতে হামাসের অবকাঠামো ছিল এবং বেসমেন্ট থেকে সশস্ত্র কার্যক্রম পরিচালনা ও হামলার পরিকল্পনা করা হচ্ছিল। এই কারণেই ভবনটি ধ্বংস করা হয়েছে বলে জানায় তারা। আইডিএফ জানিয়েছে, বোমা বর্ষণের আগে বেসামরিক হতাহতের ঝুঁকি কমাতে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল এবং হামলায় নির্ভুল অস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা যায়, হামলার আগে বাসিন্দাদের সরে যাওয়ার নির্দেশ দেওয়া হলেও সবাই করতে পেরেছিলেন কিনা তা নিশ্চিত নয়। হতাহতের বিষয়েও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। গাজার গণমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা গেছে, হামলার পর আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। ঘটনাটি গাজা সিটির উত্তেজনাপূর্ণ পরিস্থিতিকে আরও তীব্র করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাদস হুঁশিয়ারি করে বলেছেন, গাজা সিটির সব উঁচু ভবন ধ্বংস করা হবে। তার দাবি, এসব ভবন হামাস সামরিক কাজে ব্যবহার করে থাকে এবং সেগুলোকে লক্ষ্যবস্তু করা হবে। মালয়েশিয়া সরকার ভিসার মেয়াদ উত্তীর্ণের পর অতিরিক্ত সময় অবস্থানকারী বিদেশিদের শাস্তির নিয়মে পরিবর্তন এনেছে। এখন থেকে ৯০ দিনের কম সময় অতিরিক্ত অবস্থান করলে আর আদালতে মামলা হবে না। এর বদলে সরাসরি জরিমানা করবে ইমিগ্রেশন বিভাগ। শুক্রবার ৫ সেপ্টেম্বর স্বরাষ্ট্রমন্ত্রী সাইফুদ্দিন নাসুশন ইসমাইল জানান, এই পদক্ষেপে মামলা নিষ্পত্তির সময় ১৪ দিন থেকে কমে মাত্র ১ দিনে নেমে আসবে এবং আটক কেন্দ্রের ভিড়ও কমবে। নতুন নিয়ম অনুযায়ী ১ থেকে ৩০ দিন অতিরিক্ত থাকলে প্রতিদিন ৩০ রিঙ্গিত হারে সর্বোচ্চ ৯০০ রিঙ্গিত জরিমানা। ৩১ থেকে ৬০ দিন অতিরিক্ত থাকলে স্বয়ংক্রিয়ভাবে ১,০০০ রিঙ্গিত জরিমানা। ৬১ থেকে ৯০ দিন অতিরিক্ত থাকলে ২,০০০ রিঙ্গিত জরিমানা। তবে ৯০ দিনের বেশি অতিরিক্ত অবস্থান করলে মামলা করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মন্ত্রী আরও জানান, এই নিয়ম কেবল তাদের জন্য প্রযোজ্য হবে যাদের অতিরিক্ত থাকার পেছনে যৌক্তিক কারণ রয়েছে, যেমন অসুস্থতা, দুর্ঘটনা, বন্যা বা অন্যান্য প্রাকৃতিক দুর্যোগ যা তাদের নিয়ন্ত্রণের বাইরে।
টি-20 ক্রিকেটে এক ভেন্যুতে সর্বাধিক ম্যাচ জয়ের তালিকায় বাংলাদেশের পর এবার নাম লিখিয়েছে আফগানিস্তান। দীর্ঘদিন ধরে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম বাংলাদেশের প্রধান হোম ভেন্যু হিসেবে ব্যবহৃত হওয়ায় এখন টাইগাররা গড়ে তুলেছে অনন্য রেকর্ড। এ মাঠে এখন পর্যন্ত 48টি টি-20 খেলে বাংলাদেশ জয় পেয়েছে 24টিতে, যা আইসিসির পূর্ণ সদস্য দেশগুলোর মধ্যে নির্দিষ্ট ভেন্যুতে সর্বোচ্চ জয়ের রেকর্ড। এই তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে আফগানিস্তান। শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে নিজেদের 29তম টি-20 ম্যাচে মাঠে নেমে তারা অর্জন করেছে 20তম জয়। এর মাধ্যমে বিশ্বের দ্বিতীয় পূর্ণ সদস্য দেশ হিসেবে তারা এক ভেন্যুতে ন্যূনতম 20টি টি-20 জয়ের কৃতিত্ব অর্জন করল। বিশ্লেষকদের মতে নির্দিষ্ট ভেন্যুতে ধারাবাহিক সাফল্য শুধু দলের দক্ষতার প্রমাণই নয়, বরং সেই মাঠে কন্ডিশন ও পরিবেশের সঙ্গে খেলোয়াড়দের গভীর পরিচিতিরও প্রতিফলন। এবার ফুটবলের খবর। 2026 বিশ্বকাপের ইউরোপীয় বাছাই পর্বে জয় দিয়ে যাত্রা শুরু করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। পোল্যান্ডে অনুষ্ঠিত ম্যাচে ইউক্রেনকে 2-0 গোলে হারিয়ে পূর্ণ 3 পয়েন্টে নিশ্চিত করেছে 2018 আসরের শিরোপা জয়ী দলটি। গোল দুটি করেন মাইকেল ওলিসে ও কিলিয়ান এমবাপে। প্রথমার্ধে 10 মিনিটে ফ্রান্সকে এগিয়ে দেন ওলিসে। বার্কোলার পাস ধরে ফাঁকা জায়গায় পেয়ে বাঁ পায়ের নিচু শটে বল জালে পাঠান তিনি। চলতি মৌসুমে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে এটি তার পঞ্চম গোল। ইউক্রেনের রক্ষণ ভাগে ধারাবাহিক চাপ সৃষ্টি করলেও প্রথমার্ধে আর গোল পায়নি ফরাসিরা। 65তম মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েছিল ইউক্রেন। 82তম মিনিটে ওরেলিয়ে চুয়ামেনির পাস ধরে প্রতিপক্ষের বাধা এড়িয়ে বক্সে ঢুকে নিচু শটে গোল করেন এমবাপে। দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আপনার প্রতিষ্ঠানের প্রচারের জন্য আস্থা রাখতে পারেন এবি নিউজে। যে কোনো বিজ্ঞাপন দিতে যোগাযোগ করুন স্ক্রিনে থাকা নাম্বার ও ইমেইলে। সর্বশেষ খবর পেতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আমরা আছি ইনস্টাগ্রামেও। সেই সঙ্গে সবচেয়ে সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com-এ।